স্বীকৃতি যথেষ্ট নয়। গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে নিষ্ঠার পরীক্ষা দিতে হবে ইউরোপকে। ইউরোপীয় দেশগুলোর আলোচনার কেন্দ্রবিন্দুতে গাজার যুদ্ধবিরতির ইস্যু থাকলেও এসব দেশের অস্ত্র বিক্রির নীতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণার সঙ্গে সরাসরি বিরোধ তৈরি করছে। সেপ্টেম্বর মাসে ইউরোপীয় ও ব্রিটিশ প্রভাবাধীন পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণার মাধ্যমে কূটনৈতিক অঙ্গনে রূপান্তরের সুস্পষ্ট সংকেত দেয়। যুক্তরাজ্য, ফ্রান্স, লুক্সেমবুর্গ, বেলজিয়াম, কানাডা ও অস্ট্রেলিয়া এই সিদ্ধান্তের মধ্যে ছিল, যা ফিলিস্তিনের জন্য নতুন উদ্দীপনা এনে দিয়েছে। পশ্চিমা বিশ্বের এই নৈতিক দায়িত্ব পালনে অনেক দেরি হয়েছিল। তবে স্বীকৃতির চেয়েও বড় প্রশ্ন হলো, বাস্তবে কি এইসব পদক্ষেপের ফলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে? বাস্তবতায় স্বীকৃতি কেবল প্রতীকী পদক্ষেপ। একই সরকারগুলো এখনও ইসরায়েলে অস্ত্র রপ্তানি চালিয়ে যাচ্ছে, পাশাপাশি লাইসেন্স ও অর্থনৈতিক বৈজ্ঞানিক সুবিধার নেটওয়ার্ক বজায় রেখেছে। স্বীকৃতির এই প্রচারণার মধ্যেও এখন প্রয়োজন বাস্তব রাজনৈতিক পদক্ষেপ, শুধুমাত্র প্রতীকী কর্মকাণ্ড নয়। স্বীকৃতি ঘোষণার কয়েক সপ্তাহ পর ৯ অক্টোবর গাজায় একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এটি ইসরায়েলি মন্ত্রিসভার মাধ্যমে অনুমোদিত ২০ দফা শান্তি চুক্তির মাধ্যমে সম্ভব হয়েছে, যা মধ্যস্থতাকারী পক্ষ গাজার শাসক গোষ্ঠী হামাসের সঙ্গে আলোচনার মাধ্যমে তৈরি করেছে। আইএমএফ প্রেসিডেন্ট ক্রিস্টালিনা জর্জিভা জোর দিয়েছেন, যুদ্ধবিরতি রক্ষা করা অর্থনৈতিক ও মানবিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার ও মিশরের নেতৃত্বাধীন কূটনৈতিক প্রচেষ্টার সমর্থন জানিয়েছে ইউরোপীয় কমিশন। তুরস্ক আন্তর্জাতিক মনিটরিং ব্যবস্থায় অংশগ্রহণের প্রস্তুতির কথা জানিয়েছে, যা স্বীকৃতিকে কূটনৈতিক প্রতীক থেকে বাস্তব পরীক্ষায় রূপান্তরিত করেছে। কিন্তু যুদ্ধবিরতির স্থায়িত্বই প্রকাশ করবে পশ্চিমাদের স্বীকৃতি কেবল রাজনৈতিক প্রতীকী হিসেবে কাজ করছে নাকি বাস্তব ইচ্ছার প্রতিফলন ঘটাচ্ছে। গাজা যুদ্ধবিরতির ঘোষণা ইউরোপীয় দেশের অস্ত্র নীতিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে, যা তাদের স্বীকৃতি সিদ্ধান্তের সঙ্গে বিরোধ তৈরি করে। যুদ্ধবিরতি সত্ত্বেও অস্ত্র সরবরাহ অব্যাহত থাকায় এই দেশগুলোর শান্তি কূটনীতি কথোপকথনের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হচ্ছে। ফ্রান্স এরই মধ্যে সর্বোচ্চ উদাহরণ তৈরি করেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি ঘোষণার এক বছর আগে ফরাসি প্রশাসন ইসরায়েলের জন্য ২৭.১ মিলিয়ন ইউরোর সামরিক আদেশ অনুমোদন করেছিল। ২০২৪ সালে ফ্রান্সের সামরিক সরঞ্জাম রপ্তানি $৫৭ মিলিয়ন ছিল। এগুলো ইসরায়েলের অস্ত্র উৎপাদন চেইন বজায় রাখতে গুরুত্বপূর্ণ ছিল। যুদ্ধবিরতির সময় ফ্রান্স এই চুক্তিগুলো স্থগিত করে কিনা তা স্বীকৃতির বাস্তব প্রভাব নির্ধারণ করবে। যুক্তরাজ্য ২১ সেপ্টেম্বর প্যালেস্টাইন স্বীকৃতি দিয়েছে, তবু ইসরায়েলের সঙ্গে শতাধিক রপ্তানি লাইসেন্স বজায় রেখেছে। কানাডা ৮ জানুয়ারি ২০২৪-এ নতুন সামরিক লাইসেন্স ইস্যু স্থগিত করলেও ১৬০ এর বেশি বিদ্যমান লাইসেন্স কার্যকর ছিল। জার্মানি ২০২৪ সালে ১৬১ মিলিয়ন ইউরোর লাইসেন্স অনুমোদন করেছিল। তবে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে নতুন অনুমোদন ২৮ মিলিয়ন ইউরো। ইউরোপীয় দেশগুলোর স্বীকৃতি প্রকাশ প্রতীকী হলেও অস্ত্র রপ্তানি অব্যাহত থাকলে তাদের নীতি বিরোধপূর্ণ হয়ে দাঁড়ায়। অর্থনৈতিক স্বার্থের সঙ্গে মিলে নৈতিক অবস্থান কার্যকরভাবে মাঠে প্রয়োগ হয় না। গাজা যুদ্ধবিরতির পর ইউরোপের অর্থনৈতিক ও বৈজ্ঞানিক সম্পর্ক আলোচনার মধ্যে এসেছে। ইইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি ২০০০ সাল থেকে কার্যকর। কানাডা ইসরায়েল ফ্রি ট্রেড চুক্তি ১৯৯৭ সাল থেকে কার্যকর ও ২০১৯ সালে আধুনিকায়িত হয়েছে। ২০২৪ সালে ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পের রপ্তানির রেকর্ড $১৫ বিলিয়ন, যার ৫৪% ইউরোপে গেছে। যদি এই ব্যবসায়িক সম্পর্ক যুদ্ধবিরতির পরও অপরিবর্তিত থাকে, তবে ইউরোপের শান্তির বাণী অর্থহীন হয়ে যাবে। ইইউ এর অস্ত্র রপ্তানি কাঠামো অনুযায়ী মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি থাকা দেশে বিক্রি নিষিদ্ধ। গাজায় নাগরিক নিহত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে অব্যাহত রপ্তানি আইনি কাঠামোর সঙ্গে বিরোধপূর্ণ। যুদ্ধবিরতির সময় ইইউভুক্ত সদস্যরা এই নিয়ম প্রয়োগ করবে কিনা তা ইউরোপের নরমেটিভ পাওয়ার দাবির সততা পরীক্ষা করবে।
যুদ্ধবিরতির মাধ্যমে স্বীকৃতির বিষয়টি কেবল কূটনৈতিক মর্যাদা নয়, বরং শান্তি স্থায়ী করতে এটি বাস্তবে কতটা কার্যকর তা যাচাই হবে। অস্ত্র রপ্তানি বন্ধ না করা, বাণিজ্য সুবিধা পুনঃসংজ্ঞায়িত না করা এবং ইইউ আইন প্রয়োগ না করা পর্যন্ত স্বীকৃতি কেবল ভালো ইচ্ছে হিসেবে থাকবে। বাস্তব পরিবর্তনের জন্য শান্তির ভিত্তি পুনর্গঠন অপরিহার্য। স্থায়িত্ব কূটনৈতিক সৌজন্য নয়, তা হতে হবে প্রধান মানদণ্ড। ফাহমিদা হাশেম, আজাদ ডেস্ক।